ওরল্যান্ডোয় নাইট ক্লাবে হামলার পরিকল্পনা আগেই জানতেন মতিনের স্ত্রী। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধে ট্রাম্পের দাবি গণতন্ত্র বিরোধী, বললেন ওবামা। পূর্ব ইউরোপে নতুন করে 4000 সেনা মোতায়েনে একমত ন্যাটো, পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাশিয়ার। সমঝোতা ছাড়াই শেষ হল দক্ষিণ চীন সাগর বিষয়ে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বিরোধ নিষ্পত্তিতে সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান চীনের। এবং পশ্চিমবঙ্গে তিস্তা নদীর গজলডোবা বাঁধ ছেড়ে দেয়ায় জলপাইগুড়িতে প্রবল বন্যা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। সীমান্ত এলাকায় সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। ফ্লোরিডায় হামলাকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। তদন্ত কর্মকর্তার দাবি, ওমরের নাইট ক্লাবে হামলার পরিকল্পনার কথা আগেই জানতেন নূর, তবে এখনো হামলায় আইএসের কোনো যোগসূত্রতা পাওয়া যায়নি। এদিকে সেদিনের সেই ভয়াল স্মৃতি কোনোভাবেই মুছে যাওয়া নয় বলে জানিয়েছেন যারা ভাগ্যক্রমে ঘটনাস্থল থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। সেদিন আমার বন্ধু আমাকে ঠেলে সরিয়ে না দিলে আমি হয়তো এখন কথা বলতে পারতাম না, আমি হয়তো বেঁচেও থাকতাম না। আমি বুঝতে পারছি না আমি খুশি হব না আমার সবচেয়ে কাছের মানুষটি হারানোর বেদনায় ডুবে যাব। আজ সে বেঁচে থাকতে পারত, আমার সাথে থাকতে পারত। কি ভুল করেছিলাম আমরা? কেন এমন হলো? এভাবেই নিজের বন্ধু এডি জোন্সকে চিরদিনের জন্য হারানোর কষ্টের কথা জানাচ্ছিলেন দিমিত্রিস নলিংস। ফিরে গিয়েছিলেন সেদিনের নাইট ক্লাবের সেই দুঃসহ স্মৃতিতে। শোকে কাতর তার মতো আরো অনেকেই, যারা শুধু ভাগ্যের জোরেই সেদিন ঘটনাস্থল থেকে বেঁচে ফিরেছেন। এমনই একজন পেশেন্স কার্টার, যিনি জানালেন বন্দুকের গুলি থেকে বাঁচতে সেদিন নিজের বান্ধবীর রক্তেই শুয়েছিলেন তিনি। চারপাশে লাশ পড়েছিল। আমি একটু দূরে তাকিয়ে দেখলাম আমার বান্ধবীর নিথর দেহ পড়ে আছে। তারপর আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম, বললাম এই যদি আমার শেষ হয় তাহলে প্লিজ শান্তিপূর্ণভাবেই শেষ করুন। সেদিন যারা বেঁচে ফিরেছেন আর যারা স্বজন হারিয়েছেন তাদের সবার এখন একটাই প্রশ্ন, কেন এই বর্বরতা? যার সদুত্তর না দিতে পেরেছে তদন্ত কর্মকর্তারা আর নাইবা হামলাকারীর স্বজনরা। ঘৃণা, প্রতিশোধ বা বিদ্বেষের বশবর্তী হয়ে ছেলে এমন নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে থাকতে পারে, এমন কথা ওমর মতিনের বাবা সিদ্দিক মতিন আগেই বলেছেন। কিন্তু তালেবান বা আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর সাথে পারিবারিক যোগসূত্রের কোনো জবাব এখনো পাওয়া যায়নি। তবে মতিনও সমকামী ছিল গণমাধ্যমের এমন দাবি নাকচ করে দিয়েছেন সিদ্দিক মতিন। আমি জানি না ও কেন এমন ঘৃণ্য কাজ করলো। ও বেঁচেও নেই যে আমি তাকে প্রশ্ন করব, কেন এমনটা করলে তুমি? তবে তদন্ত কর্মকর্তারা বলছেন মতিনের স্ত্রী নূর সালমান হামলার বিষয়টি আগে থেকেই জানতেন। এমনকি মতিনকে সে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছিল। কিন্তু মতিনের জেদের কারণেই নূর একদিন তাকে পালস নাইট ক্লাবে নিয়ে যান। সেখানে গিয়েই ওমর মতিন হামলার মূল পরিকল্পনা করে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি আল জাজিরা বলছে, তথ্য জেনে গোপন রাখার দায়ে অভিযোগও গঠন করা হতে পারে নূরের বিরুদ্ধে। মার্কিন সরকারের প্রধান আইন কর্মকর্তা লরেট লিঞ্চ জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে সরকার। শনিবার আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন ফ্লোরিডার অরল্যান্ডোতে পালস নামের একটি নাইট ক্লাবে হামলা চালিয়ে 49 জনকে হত্যা করে। এই ঘটনায় আহত হন আরও অর্ধ শতাধিক। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবারও তাইওয়ান, চীন, জাপান, সুইজারল্যান্ড, ভারত এবং পাকিস্তানে শোক পালন করে শত শত মানুষ। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। অরল্যান্ডোয় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার যে দাবি জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ধরনের দাবি মার্কিন গণতন্ত্রের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও ট্রাম্পের মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার দাবির সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন।
অরল্যান্ডোয় ভয়াবহ সন্ত্রাসী হামলার সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট ওবামা। বৈঠক শেষে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এক ব্রিফিংয়ে ট্রাম্পের কট্টরপন্থী ইসলাম শব্দটি ব্যবহারের তীব্র বিরোধিতা করে এমন শব্দ ব্যবহারকে সত্য আড়াল করার অপচেষ্টা বলে অভিহিত করেন তিনি। যুক্তরাষ্ট্র জুড়ে একের পর এক বন্দুক হামলা বন্ধে অস্ত্র নীতিমালায় কড়াকড়ি আরোপে মার্কিন আইন প্রণেতাদের এগিয়ে আসা উচিত বলেও উল্লেখ করেন ওবামা। অরল্যান্ডো হামলায় কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর ইন্ধন রয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটা পরিষ্কার হামলাকারী নিজেই উগ্র মতবাদে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছে। তবে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যারা মার্কিনীদের উপর হামলা চালাতে চায় তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। যে কোনো মূল্যে এ ধরনের হামলা প্রতিহত করব আমরা। এই বক্তব্যের জবাবে ওবামার প্রতি পাল্টা বক্তব্য ছুড়ে দিয়েছেন সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নর্থ ক্যারোলাইনায় নিজ দলের সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ওবামা অরল্যান্ডো হামলার ঘটনায় কঠোর অবস্থান নেওয়ার পরিবর্তে উল্টো তার প্রতি ক্ষোভ প্রকাশ করছেন, যা হতাশাজনক। অনেকেই বলছে প্রেসিডেন্ট ওবামা এই মুহূর্তে হামলাকারীদের চেয়ে আমার প্রতি বেশি রেগে আছেন। আমি বলতে চাই, এ ধরনের হামলাকারীর স্থান এদেশে হতে পারে না। 9/11 পরবর্তী সময়ে 5 লাখেরও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে, যাদের বেশিরভাগই সমকামকে একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বলে মনে করে। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার যে দাবি জানিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রেসিডেন্ট ওবামা সঠিক পথে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। হামলার পরদিনই তিনি বললেন প্রেসিডেন্ট ওবামা নাকি সন্ত্রাসীদের পক্ষে। একজন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে তিনি কি করে এমন মন্তব্য করেন তা আমার বোধগম্য নয়। একজন বিরোধী রাজনীতিবিদ হিসেবে আপনি যতই আপনার প্রতিপক্ষের সমালোচনা করুন না কেন, এ ধরনের লজ্জাজনক এবং অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়। রিপাবলিকানদের আরো একবার ভেবে দেখা উচিত এ ধরনের একজন বিতর্কিত ব্যক্তিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তারা মনোনয়ন দেবেন কিনা। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্প ধর্মকে ব্যবহারের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট দলের অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানো অরল্যান্ডো হামলার বিষয়ে সঠিক প্রতিক্রিয়া নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্য কর্মকার, সময় সংবাদ। রাশিয়ার আপত্তি সত্ত্বেও পূর্ব ইউরোপে নতুন করে 4000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। মঙ্গলবার ব্রাসেলসে জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এর সিদ্ধান্ত হয়। এর জবাবে রুশ সীমান্তের কাছে পাশ্চাত্যের এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন মস্কো। সেই সঙ্গে ন্যাটোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে রাশিয়া। মধ্য ইউরোপের দেশ রোমানিয়ায় গত মাসে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলার পর থেকে রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। ওই অঞ্চলে মার্কিনীদের মিত্রপক্ষের হুমকি মোকাবিলায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার কথা বললেও ওয়াশিংটনের এই পদক্ষেপকে উস্কানিমূলক হিসেবে বিবেচনা করছে মস্কো। এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সামরিক মহড়াও চালায় রাশিয়া ও ন্যাটো। এমন এক পরিস্থিতিতে মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আলোচনার পর বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়ার পাশাপাশি পূর্ব ইউরোপের পোল্যান্ডেও বহুজাতিক বাহিনীর 4টি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত হয়। পূর্ব ইউরোপে আমাদের মিত্রপক্ষের নিরাপত্তা রক্ষায় সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা রাশিয়াকে প্রতিপক্ষ মনে করছি না, আর নতুন করে কোনো স্নায়ুযুদ্ধ চাই না আমরা। তবে চলমান উত্তেজনার ধারাবাহিকতায় যে কোনো দুর্ঘটনা এড়াতে দুপক্ষেরই উচিত আলোচনায় বসা। মুখে আলোচনার কথা বললেও এর আগে রাশিয়াকে মার্কিন নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্র। আর এজন্যই পূর্ব ইউরোপে পাশ্চাত্যের মিত্রপক্ষের রুশ সামরিক আগ্রাসন থেকে রক্ষায় ওই অঞ্চলে নতুন করে 4000 সেনা মোতায়েনের পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করা হচ্ছে। আর এমনটা হলে স্নায়ুযুদ্ধের পর পূর্ব ইউরোপে এটি হবে ন্যাটোর সবচেয়ে বড় সামরিক সমাবেশ। তবে পাশ্চাত্যের এই পরিকল্পনায় রাশিয়া মোটেও আতঙ্কিত নয় উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান ভ্লাদিমির কোমোয়েদভ। রুশ সীমান্তের কাছে ন্যাটোর সামরিক কর্মকাণ্ডকে মস্কোর নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দীর্ঘদিন পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিরুত্তাপ থাকলেও ইউক্রেন সংকটের সূত্রে অবস্থার পরিবর্তন হতে থাকে। 2014 সালে ক্রিমিয়া দখলের পর তা স্নায়ুযুদ্ধকালের মতোই উত্তপ্ত ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ফ্রান্সে পুলিশের সঙ্গে শ্রম আইন সংস্কার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ, দুপক্ষের অন্তত 40 জন আহত, গ্রেফতার অর্ধশতাধিক।
তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সমঝোতা ছাড়াই শেষ হলো দক্ষিণ চীন সাগর নিয়ে এই অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ফলপ্রসূ কোনো আলোচনা না হলেও কৌশলগত যোগাযোগ বাড়াতে এই বৈঠককে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিরোধ নিষ্পত্তিতে বিবাদমান দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে চীন। বিশাল এ জলরাশি নিয়ে দীর্ঘদিন থেকেই চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বিরোধ চলে আসছে। দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ এবং মৎস্য ও খনিজ সম্পদের মালিকানা দাবি করা বেশিরভাগ দেশ আসিয়ানের সদস্য হওয়ায় শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে আলোচনার জন্য এই জোটকে প্ল্যাটফর্ম ভাবছে চীন। এ লক্ষ্যেই চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনানে অনুষ্ঠিত হল বিশেষ চীনা আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বৈঠকে দক্ষিণ চীন সাগরে নিজেদের মালিকানা দাবির যৌক্তিকতা তুলে ধরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বিষয়ে সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। দক্ষিণ চীন সাগর বিষয়ে আমরা দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের চেষ্টা করছে চীন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকেই আরও সতর্ক হতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে এই বৈঠকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক আদালতে ফিলিপিন্সের সালিশের বিষয়ে আবারও নিন্দা জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধ নিষ্পত্তিতে আলোচনার বিকল্প নেই। আন্তর্জাতিক আইনের প্রতি সব পক্ষকে শ্রদ্ধাশীল থাকতে আসিয়ান নেতারা সম্মেলনে আহ্বান জানালেও চীনের সঙ্গে বৈঠকের প্রাপ্তি নিয়ে কোনো মন্তব্য করেননি তারা। এদিন থাইল্যান্ড ও ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলাদা বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ চীন সাগর বিরোধের শান্তিপূর্ণ সমাধানে আলোচনার পথকে ত্বরান্বিত করতেই এই বৈঠক বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ চীন সাগর বিষয়ে 60টিরও বেশি দেশ চীনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে উল্লেখ করে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজেদের দাবিকে ন্যায়সঙ্গত বলেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বিমান চলাচল নির্বিঘ্ন করতে চীন সবসময় শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। চীন ছাড়াও ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও তাইওয়ান প্রশান্ত মহাসাগরের 35 লাখ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের যৌথ সামরিক মহড়ায় চীনা টহল জাহাজ ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। বুধবার যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জন সি স্টেনিসের কাছাকাছি চীনা টহল জাহাজ চলে আসে বলে জানান একজন জাপানি কর্মকর্তা। জাপানের ওকিনাওয়ার মার্কিন নৌঘাঁটিতে ঘিরে এই সামরিক মহড়া চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই মহড়ায় কোনো সাবমেরিন বা ডুবোজাহাজ দক্ষিণ চীন সাগরে চীনের জলসীমায় প্রবেশ করে কিনা সে ব্যাপারে উদ্বিগ্ন চীন। এদিকে চীনা নৌবাহিনীর অন্য একটি টহল জাহাজ জাপানের জলসীমায় অবৈধ প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে টোকিও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার ভোর 3:30টায় জাপানের দক্ষিণাঞ্চলীয় কাগোশিমায় চীনের নৌবাহিনীর একটি জাহাজ শনাক্ত করে জাপানি পর্যবেক্ষণ বিমান। জাহাজটি ভোর 5টা পর্যন্ত সেখানে অবস্থান করে। এ ব্যাপারে চীনা দূতাবাসের মাধ্যমে চীনা সামরিক বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান জাপানের উপপ্রধানমন্ত্রী পরিষদ সচিব হিরোশিজে সেকো। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর গজলডোবা বাঁধ থেকে মাত্রাতিরিক্ত পানি ছড়িয়ে পড়ায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। মঙ্গলবার তিস্তা নদীর দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া মেখলিগঞ্জ পর্যন্ত রাজ্য সরকার হলুদ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি মোকাবেলায় বুধবার রাজ্যের উত্তরাঞ্চলের সচিবালয়ে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এক জরুরি বৈঠকে মিলিত হন। এর আগে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা অকাল বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ত্রাণ সরবরাহ ও পুনর্বাসনের আশ্বাস দেন। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর গজলডোবা বাঁধ সংলগ্ন এলাকায় পানি বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাঁধের পানি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীর। এর ফলে ময়নাগুড়ির বর্মনপাড়া, মালবাজারের চাপাডাঙ্গা, বাসুসুবা, দর্জিপাড়া সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। তিস্তার জল আমাদের 500 কিলোমিটার বাঁধ ভেঙে দিয়েছে। অলরেডি বাড়িঘর সব ডুবে গেছে। আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় যাব?
আত্মশরণার্থী, যেখানে শরণার্থীর শিবির করেছে, সেখানে গিয়ে অলরেডি আমরা আশ্রয় নিয়েছি। অলরেডি আশ্রয় নেওয়ার ফলে ভিডিও অফিস থেকে এখনো কোনো সাহায্য প্রার্থী আমরা পাইনি। আর এই জলটা হচ্ছে তিস্তা ব্যারেজের থেকে ছাড়া হচ্ছে। পাহাড়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের জল তিস্তা ব্যারেজে ধরে রাখার মতো ক্ষমতা নেই, যার ফলে তিস্তার জল ব্যারেজ থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে জনপ্রতিনিধিরা বলছেন বন্যার পানি না সরলে কোনোভাবেই বাঁধ মেরামত করা সম্ভব নয়। আর নির্বাচনী আচরণবিধির কারণে তিস্তার 500 কিলোমিটার বাঁধের ফাটলে মেরামতের কাজও করা যায়নি। নির্বাচনের কারণেই মূল যে বাঁধ, সেই বাঁধের কাজটা করা সম্ভব হয়নি টাকা অনুমোদন হওয়া সত্ত্বেও। কাজে এই মুহূর্তে এর স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। সাময়িকভাবে মানুষদের রিলিফ দিয়েই এই বর্ষার সিজনটা কাটার পরে স্থায়ী বাঁধের ব্যবস্থা, নদী গতিপথ পরিবর্তন ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করা হবে। গজলডোবা বাঁধের পানি ছেড়ে দেওয়ায় ভারত সীমান্তবর্তী বাংলাদেশের উত্তরাঞ্চলীয় তিস্তা নদী সংলগ্ন জেলাগুলোতে অকাল বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। প্যারিসে সস্ত্রীক পুলিশ সদস্যকে হত্যার ঘটনাকে সন্দেহাতীতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একে কাপুরুষোচিত হামলা উল্লেখ করে ওলাদ বলেন, গেল সোমবারের ওই সন্ত্রাসী হামলাকারী আইএসের অনুগত ব্যক্তি ছিলেন। ফ্রান্স এখনও সন্ত্রাসী হামলার হুমকির সম্মুখীন হচ্ছে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, সন্ত্রাসবাদ দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তার সরকার। পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করেছে ফরাসি প্রসিকিউটররা। ফ্রান্স জুড়ে শ্রম আইন সংশোধনের বিষয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। মঙ্গলবারের ওই বিক্ষোভ সমাবেশে 50,000 শ্রমিক যোগ দিয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো। তবে এখনও সংশোধন বলবৎ রাখতে অনড় ফ্রাঁসোয়া ওলাদের সরকার। ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার হাজার হাজার মানুষ রাজপথে নেমে মিছিল ও সমাবেশে অংশ নেয়। কয়েকদিন ধরে চলে আসা শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে এই মিছিল। জনমত আইনের সংশোধনের পক্ষে, তবুও এখনো তা করা হয়নি, যদিও গণতন্ত্র তাই বলে। এটা সরকারের একগুঁয়েমি ছাড়া কিছু নয়। গেল প্রায় 3.5 মাস জুড়ে যে শ্রমিক বিক্ষোভ চলছে তার জন্য সরকারই বেশি দায়ী। সমাবেশ স্থলে সতর্ক উপস্থিতি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তারপরও থামানো যায়নি সংঘর্ষ। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আসা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আশেপাশের ভবনগুলোতে চালানো হয় ভাঙচুর। মঙ্গলবার প্যারিসের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার একদিনের জন্য বন্ধ রাখা হয়। সেখানকার কর্মীরা সমাবেশে যোগ দেওয়ার জন্য টাওয়ার বন্ধ রাখলে দর্শনার্থীরা ফিরে যান। বিক্ষোভ করেছে প্যারিসের ট্যাক্সি চালকরাও। এর আগে শ্রম আইন সংশোধনের প্রতিবাদে রাষ্ট্রীয় রেলওয়েতে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। বিক্ষোভ আর প্রতিবাদ সমাবেশের পরও শ্রম আইন সংশোধন প্রত্যাহার করতে সম্মত হয়নি ফ্রাঁসোয়া ওলাদের সমাজতান্ত্রিক সরকার। শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে গেল মার্চ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে মঙ্গলবারের সমাবেশকে এখন পর্যন্ত সবচেয়ে বড় শক্তির প্রদর্শনী বলে জানিয়েছে আন্দোলনরত সিজিটি লেবার ইউনিয়ন। জাহিদুর রহমান, সময় সংবাদ। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলে বাজেটে জনকল্যাণ খাত থেকে অন্তত 3,000 ইউরো ব্যয় কমাতে হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। বুধবার বিবিসি জানায়, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের পুলিশ ও পরিবহন ব্যবস্থা এবং স্থানীয় সরকারের বাজেটে ঘাটতি হতে পারে। এছাড়া স্বাস্থ্য খাতেও বাজেট কমানোর প্রয়োজন হবে। এই ঘাটতি পূরণ করতে চাইলে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপাতে হবে। তবে অর্থমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রেক্সিটের পক্ষে প্রচারণায় চালানোরা বলছেন, এমন হুঁশিয়ারির মাধ্যমে সরকার ইউরোপে থাকার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন। আগামী 23 জুন ব্রেক্সিটের বিষয়ে যুক্তরাজ্যে গণভোট হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে ডেমোক্র্যাটদের ওয়াশিংটনের প্রাইমারিতে জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন। এর মধ্যে দিয়ে 1 ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া মনোনয়ন লড়াইয়ের সমাপ্তি ঘটল। মঙ্গলবারের এই প্রাইমারিতে হিলারি প্রায় 79% ভোট পেয়ে 16 ডেলিগেট ও বার্নি স্যান্ডার্স 21% ভোট পেয়ে 4 জন ডেলিগেটের সমর্থন জিতে নেন।
সবশেষ নির্বাচনের পর 581 সুপার ডেলিগেটের সমর্থন সহ হিলারি 2800 ডেলিগেট ঝুলিতে পড়েছেন। অন্যদিকে স্যান্ডার্সের পক্ষে 49 জন সুপার ডেলিগেটের সমর্থন সহ 1881 ডেলিগেটের সমর্থন রয়েছে। ডেমোক্রেট দল থেকে মনোনয়নের জন্য 2383 ডেলিগেটের সমর্থন প্রয়োজন, যা হিলারি ক্লিন্টন এক সপ্তাহ আগেই নিশ্চিত করেছেন। আগামী জুলাইয়ে জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এদিকে সবশেষ প্রাইমারির পর দলীয় প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন হিলারি। সাবেক ফার্স্ট লেডির প্রত্যাশা, ভারমন্টের এই সিনেটর দলীয় সম্মেলনের আগেই তার প্রতি সমর্থন জানান। অন্যদিকে সম্মেলন পর্যন্ত মনোনয়নের চেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্যান্ডার্স। এদিকে রিপাবলিকান সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত কিছু মামলার নথিপত্র ইমেইল থেকে মুছে ফেলার অভিযোগ উঠেছে। 2006 সালের একটি মামলার নথিপত্র সম্প্রতি আদালত চাইলেও ট্রাম্প তা দেখাতে পারেননি। মার্কিন ক্ষমতাশীল দল ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে রাশিয়ার সরকারি হ্যাকাররা। বিবিসি জানিয়েছে, রুশ হ্যাকাররা এই সাইবার হামলা চালিয়ে ট্রাম্পকে নিয়ে ডেমোক্রেট দলের করা গবেষণার নানা নথিপত্র হাতিয়ে নিয়েছে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসির কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সাইবার হামলার সঙ্গে ট্রাম্পের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ডিএনসি জানিয়েছে, হ্যাকাররা হিলারি এবং ট্রাম্পের ডাটাবেস হ্যাকেরও চেষ্টা করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন পালন করল ভারতের কট্টরপন্থী হিন্দু সেনা। রাজধানী দিল্লির যন্তর মন্তরে মঙ্গলবার ঘটা করে এই অনুষ্ঠান পালন করা হয়। মুসলিম বিদ্বেষী মন্তব্য করে ব্যাপকভাবে সমালোচিত মার্কিন এই ধনকুবেরকে মানবতার রক্ষক আখ্যা দিয়ে সংগঠনটির সভাপতি বিষ্ণু গুপ্ত জানান, কথিত ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববাসীর মনের কথা বলেছেন ট্রাম্প। ভবিষ্যতে ট্রাম্পের সমর্থনে শোভাযাত্রা সহ একই রকমের অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার কথা জানান বিষ্ণু। আসন্ন নির্বাচনে ট্রাম্পের সাফল্য কামনায় গেল মে মাসে বিশেষ প্রার্থনার আয়োজন করেছিল তারা। সরকারি অর্থ অপচয়ের কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন টোকিওর গভর্নর ইয়োইচি মাসুজোয়ে। তার বিরুদ্ধে তোলা অভিযোগে বলা হয়, বিদেশ ভ্রমণের সময় সরকারি অর্থ খরচ করেছেন এবং তার সন্তানদের জন্য কৌতুকের বই উপহার দিয়েছেন। তবে নীতিগত কিছুটা ভুল থাকলেও সরকারি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের ইচ্ছা থেকে এই কাজটি তিনি করেননি বলে জানান মাসুজোয়ে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, টোকিওর গভর্নরের পদত্যাগের ঘটনায় বিপাকে পড়তে পারে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সরকার। টোকিও গভর্নরের পদত্যাগের বিষয়টি আগামী 10 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া জাপানের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, তেল আবিবে 2 ফিলিস্তিনির হামলার জেরে এবার পশ্চিম তীরে পানি সরবরাহ বন্ধ করল ইসরায়েল। রমজানে চরম পানি সংকটে হাজার হাজার মানুষ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ইরাকের ফাল্লুজা শহর পুনর্দখলে আরও অগ্রসর হয়েছে দেশটির সেনাবাহিনী। এরই মধ্যে শহরটির চারিদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে কর্তৃপক্ষ। ইরাকের তৃতীয় বৃহত্তম এই শহরটি থেকে জঙ্গি গোষ্ঠী আইএসকে বিতাড়িত করতে গেলে মার্কিন জোটের সমর্থনে 23 মার্চ ব্যাপক অভিযানে নামে সরকারি বাহিনী। এদিকে ইরাক সরকারের নিরাপত্তা করিডোর ব্যবহার করে ফাল্লুজার আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে শহরের অন্তত 7,000 বাসিন্দা অন্যত্র পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আইএস সদস্য সন্দেহে অন্তত 500 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এদিকে সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে আল নুসরা ফ্রন্টের প্রায় 100 সদস্য প্রবেশ করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে আশ্রয় নিয়েছে তারা। তেল আবিবে 2 ফিলিস্তিনির হামলার জের ধরে পশ্চিম তীরে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় পানি সরবরাহ কোম্পানি মোকরত ফিলিস্তিনের বেশিরভাগ শহরে পানি সরবরাহ করে থাকে। ফলে রমজান মাসে খাবার পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন পশ্চিম তীরের বাসিন্দারা। ফিলিস্তিনের হাইড্রোলজি দলের প্রধান আল জাজিরাকে জানিয়েছে, বেশ কিছু এলাকার মানুষ প্রায় 40 দিন ধরে কোনো বিশুদ্ধ পানি পাচ্ছে না। প্রচণ্ড গরম আর রমজান হওয়ায় সাধারণ ফিলিস্তিনিরা এই পানির সংকট আরো প্রকট হয়েছে।
তারা মকুলতের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন পানি সরবরাহ চালু করতে। গত সপ্তাহে তেল আবিবে সন্ত্রাসী হামলার প্রতিশোধে রমজান মাসে ফিলিস্তিনের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাহরাইনের প্রধান শিয়া বিরোধী দল ওয়াকেফ ন্যাশনাল ইসলামিক সোসাইটিকে নিষিদ্ধ করেছে সরকার। দেশটির আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বরাতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিবৃতিতে আরও বলা হয়, শিয়াপন্থী ওই রাজনৈতিক দলের সব ধরনের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দলটির প্রধান কার্যালয়। গেল 2011 সালে গণতান্ত্রিক আন্দোলনে সমর্থন দিয়েছে দেশটি। ওই আন্দোলনে দেশটির ক্ষমতাসীন সুন্নিপন্থী সরকারের কাছে জনসাধারণ রাজনৈতিক অধিকার সম্প্রসারণের দাবি জানায়। তুর্কি নাগরিকদের ইউরোপে ভিসামুক্ত প্রবেশাধিকারের ইউরোপীয় ইউনিয়ন অনুমোদনের পরও দেশটির সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার আঙ্কারায় আয়োজিত দলীয় এক সভায় একথা বলেন তিনি। এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি বাতিল হলেও তুরস্কের এই অবস্থানের পরিবর্তন হবে না উল্লেখ করে ইলদিরিম বলেন, বর্তমান সন্ত্রাস বিরোধী আইনের পরিবর্তন আনলে দেশের অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট হবার আশঙ্কা রয়েছে। এদিকে তুরস্কে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হ্যান্সওয়ের ঘ্যাবের পদত্যাগ করেছেন। সম্প্রতি ভিসামুক্ত চুক্তির ক্ষেত্রে তুরস্কের বিরুদ্ধে শিথিলতা প্রদর্শনের অভিযোগ তুলেছিলেন তিনি। আফগান বাহিনীর গুলিতে এক পাক সেনার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের তোরখাম সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে প্রতিবেশী দুই দেশ। একই সঙ্গে পাক সেনারা সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রসর হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার রাতে আফগান বাহিনীর গুলিতে ওই পাক সেনার মৃত্যুর পর রাতভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পর যে কোনো মূল্যে তোরখামের সীমান্তে প্রবেশদ্বার নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ডন নিউজ জানায়, দুই দেশের সম্মতিতে রমজান মাসে এই প্রবেশদ্বার নির্মাণ করা হবে। এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে আফগান সেনা মোতায়েন বৃদ্ধির বিষয়টিও দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ভারতের ছত্তিশগড়ে 47 মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে 15 জন নারী সদস্য রয়েছে বলেও জানিয়েছে রাজ্য পুলিশ। এ নিয়ে চলতি বছর আত্মসমর্পণ করলেন 340 মাওবাদী সদস্য। এসব ব্যক্তিদের পুনর্বাসনে 10,000 রুপি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। মাওবাদী উগ্রপন্থীদের তৎপরতা বন্ধে গেল বছরের ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি শুরু করে ছত্তিশগড় কর্তৃপক্ষ। 60-এর দশকে দেশটি নকশান নামে পরিচিত চীনের আদর্শিক নেতা মাও জেদং এর অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। আজ কুল 47 মাওয়িস্ট নে এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। $2,600 কোটি বিনিময়ে প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট লিঙ্কডইনকে কিনে নিচ্ছে মাইক্রোসফট। ব্যবসার মুনাফা হওয়ায় লিঙ্কডইন কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। তবে মাইক্রোসফটের আওতাধীন হলেও প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করতে পারবে স্বাধীনভাবে। বর্তমানে লিঙ্কডইনের 43 লাখ গ্রাহক রয়েছে। মূলত শেয়ারের দাম কমায় এবং ব্যবসায় লোকসান হওয়ায় সফটওয়্যার জায়ান্টের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে লিঙ্কডইন। কম্পিউটার ও সফটওয়্যার ব্যবসার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে টেক বিশেষজ্ঞরা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মালয়েশিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে রায়ানি এয়ার। দেশটির সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ইসলামিক এয়ারলাইন্সের সার্টিফিকেটটি বাতিল করা হয়েছে। গেল বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করে এই এয়ারলাইন্স। এখানে হালাল খাবার সরবরাহ করা হতো যাত্রীদের। বোয়িং এর 737-400 মডেলের দুটি যাত্রীবাহী বিমান ব্যবহার করত এই এয়ারলাইন্স। একটি বিমানের 180 জন যাত্রী এবং 8 জন পাইলটের ধারণ ক্ষমতা ছিল। খুব শিগগিরই ভারতে পণ্য পরিষেবা কর আদায়ের ক্ষেত্রে অভিন্ন নীতি চালু হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার ভারতের রাজ্যগুলোর অর্থমন্ত্রীদের সমন্বিত এম্পাওয়ার্ড কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ 22 রাজ্যের অর্থমন্ত্রী এবং বাকি 7 রাজ্যের
অর্থ দফতরের কর্মকর্তাদের এই কমিটি অভিন্ন কর নীতির বিষয়ে সম্মত হলে রাজ্যগুলোর বিধানসভায় এই বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিন্ন কর নীতি চালু হলে কেন্দ্রের কর্তৃত্ব কমবে। এম্পাওয়ার্ড কমিটির বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী বৈঠকে কর আদায়ের অভিন্ন নীতি চালু নিয়ে আবারও আলোচনা হবে। লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় বিলটি এখনো পাশ হয়নি। বৈঠকে তামিলনাড়ু ছাড়া সব রাজ্যই অভিন্ন কর নীতি চালুর পক্ষে রয়েছেন। এই নীতি চালু হলে কর আদায়ের পাশাপাশি রাজস্ব আয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় থাকবে। ফ্রান্সে একদিকে শ্রম আইন সংস্কার বিরোধী বিক্ষোভ কর্মসূচি দমনে চলছে নিরাপত্তা বাহিনীর জোর তৎপরতা, অন্যদিকে প্যারিসে পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী হত্যার পর বিভিন্ন স্থানে চলছে পুলিশি অভিযান। এই বিষয়ে সবশেষ অবস্থা জানতে ফোনে কথা হয়েছে ফ্রান্সের সংবাদদাতা লুৎফুর রহমান বাবুর সঙ্গে। ফ্রান্সের ইতিহাসে এই প্রথম আজকে প্যারিসের নেকের নামক একটি হাসপাতালে আন্দোলনকারীরা আক্রমণ করে এবং সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সে অলাদ আন্দোলনকারী সংগঠনগুলোকে অনুরোধ করেছেন তারা যেন তাদের আন্দোলন থেকে সরে আসে, যেহেতু এখন ইউরো কাপ চলছে। তবে তিনি কঠোরভাবে বলেছেন যে শ্রম আইনটি করা হয়েছে তা কোনোভাবেই সে আইন থেকে সরকার পিছু হটবে না। এদিকে ম্যানুয়েল বলস পুলিশকে নির্দেশ দিয়েছেন এ ধরনের সংঘর্ষ যারা করে তাদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর অবস্থান নেয়। এবং আপনারা জানেন যে গত মঙ্গলবার এখানে যে পুলিশ দম্পতি খুন হয়েছিলেন, এখন পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছেন এবং আজকে স্থানীয় সময় দুপুর 12টায় এখানকার পুলিশ তাদের স্মরণে একটি মৌন মিছিল করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার অঙ্গরাজ্যটির আল বুকুয়ের্ক শহরের কাছে সিবোলা ন্যাশনাল ফরেস্টে এই দাবানল দেখা দেয়। মুহূর্তেই বনের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও জরুরি উদ্ধার কর্মীরা। এছাড়াও হেলিকপ্টার থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায় দাবানল মানজানো মাউন্টেন অঞ্চলের প্রায় 30 একর এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তবে দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাওয়ায় আশেপাশের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। মন্দির অপবিত্র করার অভিযোগের জেরে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজ্যের জম্মু শহরে ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায় এক তরুণ মন্দিরের একটি সুরক্ষিত কাচের দেয়াল ভেঙে ফেললে সিসিটিভি ফুটেজে তা ধরা পড়ে। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নিকটবর্তী পুলিশ স্টেশনেও ইটপাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এছাড়াও যে কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ সময় মোবাইলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মহত্যার বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে ভারতের বিভিন্ন রাজ্যে মোটরসাইকেলে করে আত্মহত্যা বিরোধী প্রচারণা চালিয়েছেন এক নারী। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে নিজ শহরে পৌঁছানোর মধ্যে আনুষ্ঠানিকভাবে তার এই প্রচারণা শেষ হয়। গত বছরের 23 নভেম্বর গোয়া থেকে শুরু হয় সানা ইকবাল নামে ওই নারীর আত্মহত্যা বিরোধী প্রচারণা। কোনো অবস্থাতেই যাতে করে কেউ আর জীবনের আশা ছেড়ে না দেন সেই উদ্দেশ্যে ভারত জুড়ে তিনি এই প্রচারণায় নেমেছেন বলে জানান সানা। সোমবার নিজ শহরে পৌঁছালে সেখানে তাকে বরণ করে নেন এলাকাবাসী। মানসিক বিষণ্ণতায় ভোগা মানুষদের স্বাভাবিক জীবনে ফিরতে অনেকদিন ধরেই নানা ধরনের পরামর্শ দিয়ে আসছেন সানা ইকবাল। ব্যাকটেরিয়া কোষ শনাক্তে ইলেকট্রনিক সেন্সর উদ্ভাবন করে ইতিহাস সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বিজ্ঞানী আশরাফুল আলম। এই ইলেকট্রনিক সেন্সর দিয়ে কয়েক মিনিটে জীবিত ও মৃত ব্যাকটেরিয়ার কোষ শনাক্ত করা যাবে। নির্ভুলভাবে শনাক্ত করা যাবে জীবিত ও মৃত কোষের পার্থক্য। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিজ্ঞানী আশরাফুল আলম বর্তমানে যুক্তরাষ্ট্রের পুডু ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করছেন। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ওরল্যান্ডোয় নাইট ক্লাবে হামলার পরিকল্পনা আগেই জানতেন মতিনের স্ত্রী। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধে ট্রাম্পের দাবি গণতন্ত্র বিরোধী বললেন ওবামা। পূর্ব ইউরোপে নতুন করে 4000 সেনা মোতায়েন একমত ন্যাটো, পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা রাশিয়ার।
সমঝোতা ছাড়াই শেষ হলো দক্ষিণ চীন সাগর বিষয়ে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বিরোধ নিষ্পত্তিতে সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান চীনের। এবং পশ্চিমবঙ্গে তিস্তা নদীর গজলডোবা বাঁধ ছেড়ে দেয়ায় জলপাইগুড়িতে প্রবল বন্যা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। সীমান্ত এলাকায় সতর্কতা জারি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।